নমস্কার, এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। উন্নত ভারত গঠনে দেশের কৃষক ও অন্নদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষক বান্ধব প্রকল্পগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আসামের ডিব্রুগড়ের নামরূপে অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন। এই সুবিধাটি বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা 12.7 লক্ষ মেট্রিক টন হবে এবং প্রকল্পটি 2030 সালে চালু হওয়ার কথা রয়েছে। সোমবার রামকৃষ্ণ মিশনের হাতে রোটারি মোবাইল ডেন্টাল ক্লিনিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভকারানন্দ ও রাজ্যের স্বাস্থ্য সচিব সহ অন্যান্যরা। এদিন ডেন্টাল ক্লিনিক ভ্যানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে এটা আর আগের ইন্ডিয়া নয়, এটা হলো নতুন ইন্ডিয়া। তাই সেই জায়গায় আমিও বলি যে আগামী দিনে ত্রিপুরাও নতুন ত্রিপুরা হতে চলেছে, আর সেটা আমি করে দেখাবো সবার সঙ্গে মিলে। সেই লক্ষ্যেই আমরা সামনের দিকে এগোচ্ছি। রামকৃষ্ণ মিশন স্কুলের অনেক নাম রয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা হলো গুণগত মানের। এখান থেকে আমার অনেক পরিচিত লোক পাশ করেছে। যে উদ্দেশ্য নিয়ে এই স্কুলটি শুরু হয়েছে তা হলো জনজাতি ছেলে মেয়েদের সঠিক মানের শিক্ষা দেওয়া বলে তিনি জানান। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই মার্গদর্শনী বলেছেন, উই ডোন্ট নিড এনি প্রিচার, উই নিড পার্টনার। তো এই এক একটা মানে এক কথাই তো উনি কি বলছেন, নাও ইন্ডিয়া ইজ নট ইন্ডিয়া, ইট ইজ দ্য নিউ ইন্ডিয়া। তো সেই জায়গায় আমিও এখন থেকে বলি, নাও উই আর গোয়িং টু মেক এ নিউ ত্রিপুরা, এবং সেটা আগামী দিন আমরা করব সবাই মিলে। আর এখানে আমি একবার আপনাদের একজন স্বামীজিকে আমি জিজ্ঞেস করছিলাম, এখানে আপনারা কিন্তু এই যে অ্যাডমিশন হয়, আমাকে অনেকে বলে আপনি একটু সোর্স লাগিয়ে বলুন না আমার ছেলেটাকে ভর্তি করার জন্য এই স্কুলে। আমি বললাম অসম্ভব, প্লিজ এইসব পারবো না, আর বললে শুনবেও না। ওনারা যেরকম মানে আমার আননেসারি আরও মান সম্মান যাবে, আমি তো বলি না কোনো দিন, এখানে না শুধু বহু জায়গাতে আমি কোনো দিন বলি না। আমি কারণ এরা যেভাবে ডিসিপ্লিন লাইফ আর গুণগত মানের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যার মেরিট থাকবে মেরিটের স্টুডেন্টই পাবে। পরীক্ষা দিয়ে তুমি যদি যাও এবং তাই হবে। তো এই স্কুলের প্রচুর নাম, আমার নিজেরও রিলেটিভের মধ্যে অনেকে এখান থেকে পাশ করেছে এবং এখান থেকে ভালো রেজাল্টও করেছে এবং ফার্স্টও হয়েছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে। তো জানেন আপনি কিছু আংশিক। তো সেই জায়গায় আজকে এখানে যারা এই যে রিজার্ভেশন পলিসি, একটা আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আমাদের 100 পয়েন্ট রোস্টার যে উদ্দেশ্যে এখানে এই স্কুল শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের জনজাতির যারা ছেলেমেয়েরা তাদের যে প্রপার এডুকেশন দেওয়ার, যাতে করে এই যে ওয়েস্টার্ন কালচারের যে পড়াশোনা সেটা এদের মধ্যে যেন না যায়। সচিবালয়ে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের 17তম সভা অনুষ্ঠিত হয়। এই সভা সম্পর্কে মন্ত্রী জানান, রাহারির প্রকল্পের বিভিন্ন জায়গা থেকে 8 জনকে এদিন পরিবহন দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে রোড সেফটি কাউন্সিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে জনজীবন আরো কিভাবে রক্ষা করা যায়, দুর্ঘটনা যাতে আরো কিভাবে কম হয় সে বিষয়ে আলোচনা করা হবে। সোমবার সচিবালয়ে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের 17তম সভা অনুষ্ঠিত হয়। এই সভার পৌরোহিত্য করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই সভায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব, ত্রিপুরা পুলিশের আইজি আইন শৃঙ্খলা, খাদ্য দপ্তরের বিশেষ সচিব, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা, খাদ্য দপ্তরের অধিকর্তা, ট্রাফিক পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের 8টি জেলার জেলা শাসক ও এসপিরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই ধরনের বৈঠক প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর করা হয়ে থাকে। এই ধরনের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তিনি এদিন জানান, কেন্দ্রীয় সরকারের গুড সামারিটান প্রকল্পের নাম বদলে এখন বাহাদুর প্রকল্প ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অর্থরাশি 5,000 থেকে বৃদ্ধি করে 25,000 টাকা পর্যন্ত করা হয়েছে। এদিন বিভিন্ন জেলা থেকে গত কয়েক মাসে 8 জনকে এই প্রকল্পের অধীন যে অর্থরাশি প্রদান করার সাথে সাথে তাদেরকে দপ্তরের পক্ষ থেকে সম্বর্ধনা
প্রদান করা হয়েছে। তিনি জানান যে আগামী কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে রোড সেফটি কাউন্সিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে জনজীবন আরো কিভাবে রক্ষা করা যায়, দুর্ঘটনা যাতে আরো কিভাবে কম হয় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। আগামী জানুয়ারি মাসে রোড সেফটি মাস পালন করা হবে। জনগণকে সচেতন করার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে এই মিটিং আমরা প্রতি 3 মাস থেকে 4 মাসের অন্তরে করে থাকি। আইজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, সেক্রেটারি ফিনান্স ছিলেন, এসপি ট্রাফিক, আমাদের ডিভিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের ডাইরেক্টর ফুড, হায়ার এডুকেশন ডাইরেক্টর, স্পেশাল সেক্রেটারি ফুড এবং অন্যান্য যারা আধিকারিকরা পরিবহন দপ্তরের এবং অন্যান্য দপ্তরের তাদেরকে সঙ্গে নিয়ে এবং প্রত্যেকটা জেলার ডিএম এবং এসপিরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন। এবং এই রোড সেফটি মিটিং আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। কেন্দ্রীয় সরকারের অধীন এই গুড সামারিটান প্রকল্পকে নাম বদলে এখন রাহাবীর প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং টাকার যে বা অর্থ যে রাশি সেটা 5,000 থেকে 25,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা 8 জন ওই সহৃদয়বান ব্যক্তি যারা গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জেলায় মানুষের জীবন বাঁচিয়েছে তাদেরকে 25,000 টাকা করে অর্থরাশি প্রদান করেছি, সার্টিফিকেট প্রদান করেছি এবং দপ্তরের তরফ থেকে তাদেরকে সম্বর্ধনা আমরা জ্ঞাপন করেছি। তার বাইরে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে রোড সেফটি কাউন্সিলের আরেকটা বৈঠক হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়ে আইনে পরিণত হলো মোদী সরকারের আনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন বিল, সংক্ষেপে যাকে বলা হয় জি রামজি বিল। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জি রামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল এদিন মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি। নতুন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হলো মাত্র 5 দিনের ব্যবধানে। 320 কোটি বছর পুরনো হিমালয়ের থেকেও 750 কিলোমিটার জুড়ে বিস্তৃত আরাবল্লী পর্বত ভারতের জন্য এক উপহার। এটি কোটি কোটি বছর ধরে কাজ করছে প্রাকৃতিক ঢাল হিসেবে। না হলে কবে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ মরুভূমিতে পরিণত হতো। বর্তমান সময়ে সেই আরাবল্লী বিপন্ন, ধ্বংসের মুখে আরাবল্লী পাহাড়।
সুপ্রিম কোর্টের শিলমোহরের উন্নয়নের নামে কার্যত বিপর্যয়ে নামতে চলেছে। সেক্ষেত্রে রুখে দাঁড়িয়েছে পরিবেশ প্রেমী থেকে শুরু করে বিরোধী দলগুলো। যে পাহাড় দিল্লি ও সংলগ্ন এলাকাকে এত বছর ধরে মরুভূমি হওয়া থেকে বাঁচাচ্ছে, সেই পাহাড়ই আজ ধ্বংসের মুখে। উন্নয়নের নামে আইনের ফাঁক গলে কাটা গলে ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় আরাবল্লী। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক আরাবল্লী পর্বতের সংজ্ঞা বদল করে বলা হয় সমুদ্র পৃষ্ঠ নয়, ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচু যে শৃঙ্গগুলো সেগুলি পর্বত বলে গণ্য করা হবে। সুপ্রিম কোর্টও গত 20 নভেম্বর সেই প্রস্তাবে সম্মতি দেয়। বর্তমানে বাংলাদেশে চলমান পরিস্থিতি হিংসাত্মক ঘটনায় আক্রান্ত সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে সাংবাদিক ও তাদের পরিবার। এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সামনে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলী, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রণব সরকার, সহসভাপতি সুরজিৎ পাল ও চিত্রা রায় সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রণব সরকার জানান, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ কয়েকটি জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমাদের রাজ্যেও হয়েছে। গত কয়েক বছর আগে প্রতিবাদী কলমে হয়েছে। বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো ও ডেইলি স্টারে। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাই বলে তিনি জানান। গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হচ্ছে। আমাদের রাজ্যেও হয়েছে। গত কয়েক বছর আগে প্রতিবাদী কলমে হয়েছে। বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো, ডেইলি স্টারের, প্রথম আলো এবং ডেইলি স্টারে হয়েছে। তো এর আগেও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে গোটা বিশ্বে। ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের একটা সর্বভারতীয় সংগঠন। তো এটার উদ্যোগে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা এটার আজকে আয়োজন করেছি, যে যেভাবে গোটা বিশ্বে এবং সর্বশেষ বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং জেলে আছে ওই দেশের বাংলাদেশের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক, এখনও জেলে বন্দী আছে, কোনো বিচার হচ্ছে না ঢাকা প্রেস ক্লাবের। এটার প্রতিবাদে, এগুলোর সবগুলোর প্রতিবাদে আজকে আমরা এই মৌন প্রতিবাদ কর্মসূচি কালো ব্যাচ পরে আমরা আয়োজন করছি। এটা প্রতীকী প্রতিবাদ। সোমবার 5 দফা দাবিতে ত্রিপুরা গিগ ওয়ার্কার্স ইউনিয়ন শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে। প্রসঙ্গত, রাজ্যে গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার্সদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে রাজ্যে ফ্লিপকার্ট, অ্যামাজন, জোম্যাটো, সুইগি, জিওমার্ট ইত্যাদি একচেটিয়া অনলাইন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বহু কর্মী দিন রাত জীবনের ঝুঁকি নিয়ে খেটে চলেছেন। অথচ এই কর্মীদের মজুরি অত্যন্ত কম। কাজের ধরনের কারণে সমস্ত শ্রম আইনগুলোর সুযোগ সুবিধা থেকেও এই কর্মীরা বঞ্চিত। কোনো প্রকার সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই বললেই চলে। এমত অবস্থায় তারা দাবি তুলে ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের কমিশন বৃদ্ধি করতে হবে, গভীর রাতে ডেলিভারির কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সকল রাইডারদের জন্য ওয়েটিং পে চালু করতে হবে, ডেলিভারি কাজে নিযুক্ত কর্মীদের জন্য স্থায়ী অফিস বা বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে ও ডেলিভারি কাজে নিযুক্ত সকল কর্মীদের ওয়েলফেয়ার ফান্ডের আওতায় আনতে হবে। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চায়েত স্তরে মানুষের হাতে হাতে সুবিধাভোগীদের বিভিন্ন সুবিধা ও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে সোমবার মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কমলক্ষেত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সজল চৌমুহনীতে সুবিধাভোগীদের বিভিন্ন সামগ্রীর বিতরণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিভা ভৌমিক, ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে যুবকদের হাতে বিভিন্ন খেলার সামগ্রী সহ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে টাকার চেক এবং ডাস্টবিন, সিনটেক্স সহ আরো অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিভা ভৌমিক বলেন, এই সমস্ত সামগ্রীগুলি সুবিধাভোগীদের দেওয়া হচ্ছে। এগুলো আগামী দিনে আপনারা প্রচার করবেন এবং পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে সকলকে সহযোগিতার জন্য তিনি আহ্বান জানান। তবে ওই দিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুবিধাভোগী থেকে শুরু করে এবং জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই পঞ্চায়েতের কাজগুলো মানুষ আগামী দিনে ভালো চোখে দেখবে। আজকে 200 জনকে 250 লিটারের সিনটেক্স মানে জল রাখার ড্রাম দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এত বেশি সুবিধা একটা পঞ্চায়েতে আজকে প্রায় 500 পরিবারকে, মনে হয় যত পরিবার রয়েছে সবাইকে আমরা আজকে বেনিফিট দেব। এবং সর্বশেষে খেলাধুলা, শরীর চর্চা আমাদের সবাই দরকার রয়েছে। এবং এই সময়ে ভলিবলের একটা সিজন, 30টা সেট ভলিবলের সেট দেওয়া হবে এবং ক্রিকেটের সেট দেওয়া হবে। যারা ফুটবল খেলে তাদের জন্য জার্সি, ক্রিকেটকে যারা খেলছে তাদের জন্য জার্সি, সমস্ত কিছুর ব্যবস্থা যতটুকু সম্ভব আমরা করছি। কিন্তু এই যে কাজগুলি আমরা করছি সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছায়, আমরা যে কাজ করছি, আমার সরকার আমরা যে কাজ করছি সেই কাজগুলি মানুষ যাতে জানে, সেই দায়িত্ব আপনাদেরকে সবাই নিতে হবে। এবং আগামী দিন আরো বেশি যাতে আমরা কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের যে মেম্বাররা রয়েছে, পঞ্চায়েত সমিতি যারা রয়েছে সবাইকে আপনারা উৎসাহিত করবেন। আমার পঞ্চায়েতের যে সচিব রয়েছে, আরপিএম রয়েছে, তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। 3 দফা দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্ন ডিমান্ড কমিটির ডাকে রবিবার গভীর রাত থেকে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসে। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর ফলে বড়মুড়া এলাকায় পণ্য বোঝাই ট্রাক সহ বহু যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের 3 দফা দাবির মধ্যে অন্যতম হলো 23 কোটি টাকার বিস্তৃত পুনর্বাসন প্রকল্প অবিলম্বে পুনরায় চালু করা এবং মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতবি মামলা প্রত্যাহার করা হোক। এদিকে সোমবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাছে তাদের দাবি দেওয়ার ব্যাপার পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানানো হয় এবং তাদের কাছে রাস্তা অবরোধ মুক্ত রাখতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করা হয়। যদিও পরে আলোচনার মাধ্যমে এই অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানা যায়। 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। হওয়ার পরে বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে আমরা স্কিমটা। বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে
এই স্কিমটা উল্লেখ নেই। সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক। যাত্রীবাহী বাস উল্টে 15 থেকে 20 জনের অধিক যাত্রী আহত হয়। সোমবার অমরপুর নতুন বাজার সড়কে টিএসআর পঞ্চম বাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। সোমবার অমরপুর নতুন বাজার সড়কের পঞ্চম বাহিনী টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমপক্ষে 15 থেকে 20 জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে রয়েছে শিশুও। আহতরা প্রত্যেকেই অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে পরিচয়হীন একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার বিবরণ দিয়ে আহত এক যাত্রী জানান, অতিরিক্ত যাত্রী বহন করার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বহু পুরনো হওয়াতে বাসটি চলন্ত অবস্থায় স্টিয়ারিং লক হয়ে যায় বলে প্রাথমিক ধারণা। ঘটনায় অল্পতে রক্ষা পেল বহু যাত্রী। আমি একটু মানে মনে ক্লান্ত বলতেছি যে সবটি বুঝ যাচ্ছি, সবটি বুঝে রাখার পরে হঠাৎ করে ড্রিম যে একটা শব্দ হলো, শব্দ পরে মানে সব কুল্লা দিতাম মানুষ আমার উপর সবাই করে একদম শব্দ হয়েছে। এরপরে আমি অনেক তৈরি করি মানুষের মধ্যে প্রচণ্ড বাইরে নেওয়ার চেষ্টা করছি। বাসটা কোথা থেকে হয়ে আসলো? বাসটা আগরতলার থেকে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যতনবাড়ি আমার মানে ফুড স্টাফ। বাসটা কি মানে অতিরিক্ত যাত্রী ছিল? অতিরিক্ত যাত্রী ছিল, অতিরিক্ত যাত্রী থাকা নয়, এটার মধ্যে ভাঙে গেছে গাড়িটা। আমার কারণ আর আমরা তো কোনো গাড়ি চার লোকের তো দেখলাম না। এমনি দ্রুত গতিতে ছিল না? মোটামুটি এমন সুবিধা আসলো না, কিন্তু অতিরিক্ত যাত্রী ছিল। যদি আজকের এই দুর্ঘটনায় কোনো যাত্রী নিহত হতো তাহলে তার দায়ভার কে নিত? এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায়। নমস্কার।